নিট ইউজির পরীক্ষা কি এখন অনলাইন হবে? হতে পারে। আগামী বছর থেকে নিট ইউজির পরীক্ষা অনলাইনে করার সম্ভাবনা বিবেচনা করছে কেন্দ্র, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 2024 সালের নিট ইউজি কেলেঙ্কারি নিয়ে দেশব্যাপী বিক্ষোভ, বহু গ্রেপ্তার, সিবিআই তদন্ত এবং আদালতের শুনানির মাঝেই এই নতুন খবরে জল্পনা সৃষ্টি করছে। তাহলে কি এবছরের নিট ইউজি পরীক্ষা আবার হতে চলেছে, তাও আবার অনলাইনে? নিট ইউজির প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে মাননীয় উচ্চ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে আগামী 18 জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। সেই সঙ্গে 3 বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে নিট ইউজির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্র হলফনামা দিয়ে যে মতামত জানিয়েছিল তা এখনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ পায়নি। তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহের পর শুরু হবে কাউন্সেলিং। স্বাস্থ্য মন্ত্রকের মতে 2024 সালের জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে আসন ম্যাট্রিক্স চূড়ান্ত হবে। তারপর মেডিকেল কাউন্সেলিং কমিটি অর্থাৎ MCC কাউন্সেলিং এর তারিখগুলো প্রকাশ করবে। তবে একদিকে নিট ইউজি বাতিল করা নিয়ে যখন তীব্র দাবি উঠছে বিভিন্ন মহল থেকে, তখন অন্যদিকে গুজরাটের 56 জন মেডিকেল ছাত্র সুপ্রিম কোর্টে রি-নিটের বিরোধিতা করে একটি পিটিশন দাখিল করেছে। মোট কথা, নিট ইউজি 2024-এর ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া নিয়ে দুই ভাগে বিভক্ত পরীক্ষার্থীরা। আর এর মাঝে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করে NTA জানিয়েছে যে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করলে সৎ ছাত্রদের প্রচেষ্টাকে বিপন্ন করা হবে। NTA-র মতে নিট 2024 সিলেবাসের সংশোধনের জন্য একাধিক পরীক্ষার্থী ভালো নম্বর পেয়েছে এবং এতজন টপার হয়েছে। তাই এখন প্রশ্ন জাগে, এবছরের নিট ইউজি পরীক্ষা কি তাহলে আবার হবে না হবে না? তাও আবার যদি হয় অনলাইনে হবে কি? নিট ইউজির দুর্নীতি নিয়ে প্রথম থেকে সরব ছিল SFI। তাই বর্তমানে SFI এর অবস্থা কি এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে তারা কতটা সন্তুষ্ট তা জানতেই আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই বিশেষ টক শোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট SFI নেতৃত্ব ডক্টর সৌরভ দেব। স্বাগত ডক্টর দেব আপনাকে। সর্বপ্রথম দীপেনদা, আপনাকে এবং নিউজ ভ্যানগার্ডের সকল দর্শকদের আমি ব্যক্তিগতভাবে এবং SFI ত্রিপুরার পক্ষ থেকে জানাচ্ছি শুভ সন্ধ্যা ও নমস্কার। সৌরভ, সোজা সাপটা প্রশ্ন আপনাকে। এখন অবধি তদন্ত প্রক্রিয়া যা হচ্ছে নিট ইউজির দুর্নীতি নিয়ে বা কেলেঙ্কারি নিয়ে, আপনারা তাতে কতটা সন্তুষ্ট? SFI কতটা সন্তুষ্ট? দেখুন, একটা জিনিস যদি চূড়ান্ত পর্যায়ে না পৌঁছে তা নিয়ে কোনো মন্তব্য না করাটাই ভালো হবে। এটা একটা চলমান একটা প্রক্রিয়া চলছে, তো একটা কনক্লুশন অবধি পৌঁছুক। ছাত্রছাত্রীদের জাস্টিসের জন্য আমাদের লড়াই। আমরা চাইবো যে সকল ছাত্রছাত্রীরা সৎভাবে পরীক্ষা দিয়েছে তাদের সাথে যেন ন্যায় হয় এবং যারা অসৎ উপায় যারা অবলম্বন করেছে তাদের যেন উপযুক্ত এবং যথাযথ শাস্তি হয় এবং পরীক্ষার উপর থেকে যেন ছেলে মেয়েদের বিশ্বাসটা না উঠে যায়, এটা এনশিওর করাটাই এই প্রক্রিয়ার মাধ্যমে এবং আগামী দিনে সরকার যেই পদক্ষেপগুলো গ্রহণ করবে তার মধ্যে দিয়ে যেন উঠে আসে। ওকে, আপনাদের প্রথম থেকে যে দাবিগুলো আমরা দেখছিলাম তার মধ্যে আপনারা দাবি করছিলেন স্ক্র্যাপ NTA কে বাতিল করার আপনারা দাবি তুলেছিলেন এবং যারা দোষী তাদের যেন শাস্তি হয়, যথাযোগ্য শাস্তি হয় তার দাবি আপনারা করেছিলেন। এখন তদন্ত ভার CBI-এর হাতে রয়েছে। এখন দোষী যারা হবে গ্রেফতার হচ্ছে প্রচুর এবং তারপর সেটা আদালত বিচার করবেন কারা দোষী, যারা অভিযুক্ত তারা দোষী কিনা, এবং তারপর হয়তো নিশ্চয়ই বিচার হবে, সাজা হবে। কিন্তু যারা আপনারা NTA স্ক্র্যাপের দাবি তুলেছিলেন, এখন বর্তমানে আপনারা কি সেই দাবিতে অনড় রয়েছেন কিনা এবং রিনিট নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের আগে রিনিটের আপনারা দাবি করেছিলেন কিনা এবং বর্তমানে আপনাদের রিনিট নিয়ে পরীক্ষা আবার হওয়া নিয়ে আপনাদের কি অবস্থান?
দেখুন, সর্বপ্রথম তো এটা মানতেই হবে যে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে একটা স্বচ্ছতার যেই ব্যাপারটা আমরা চাইছিলাম সর্বক্ষেত্রে, সেইটা ইন্টিগ্রিটিটা কিন্তু মেনটেন হয়নি, এটা স্বীকার করতে হবে সরকার পক্ষকেও। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথম থেকেই বলছিলাম, এইবার পরীক্ষার আগেই আমাদের ডিমান্ড ছিল যে এই ধরনের সেন্ট্রালাইজড যেসব পরীক্ষাগুলো করা হচ্ছে, এইসব সেন্ট্রালাইজড পরীক্ষা এনটিএ এর মাধ্যমে যে পরীক্ষাগুলো করা হচ্ছে, এগুলো করা ঠিক হবে না। আমরা চাইছিলাম আগে থেকেই যে এই ধরনের সংস্থা এনটিএ এর মতো কিংবা যারা এনবিইএমএস এর মতো যারা পরীক্ষা কন্ডাক্ট করানোর দায়িত্বে আছে, তারা যেন পরীক্ষা কন্ডাক্ট করানোর দায়িত্বে তাদেরকে না রাখা হয়, এবং একটা আমাদের দেশ একটা আমরা বলে থাকি যে উই আর টকিং অ্যাবাউট ইউনিটি ইন ডাইভার্সিটি। তো আমাদের দেশটা অনেকটা ডাইভার্স, তো একটা ডাইভার্স দেশের মধ্যে একটা দেশ হবে, এক ধরনের পরীক্ষা হবে, এই ধরনের যে চিন্তা ভাবনাটা, এই সেন্ট্রালাইজেশনের বিরুদ্ধে আমরা প্রথম থেকেই ছিলাম। পরবর্তী সময়ে যখন এনইপি সাথে এটার আমি একটা যোগ খুঁজে পাই, এনইপির মধ্যে দিয়ে যে ধরনের একটা সেন্ট্রালাইজেশনের যোগ গভর্নমেন্ট নিয়ে আসবার চেষ্টা করেছে, তার সাথেই এই পরীক্ষাগুলোকেও আরো বেশি করে সেন্ট্রালাইজ করবার চেষ্টা হয়েছে। শুধু নিট তো অনেক আগে থেকেই হচ্ছিল, কিন্তু অন্যান্য পরীক্ষাকেও এই এনটিএ এর আওতাধীন নিয়ে আসবার চেষ্টা হয়েছে। তো আমরা আগে থেকেই বলছিলাম যে এনটিএ এই ধরনের পরীক্ষা করাবার ক্ষেত্রে অসমর্থ, এবং এই পরীক্ষার যে একটা ফিয়াস্কো চলছে, যে এত পরিমাণ অভিযোগ ছাত্রছাত্রীদের এই নিট পরীক্ষা নিয়ে কিংবা অন্যান্য যেসব পরীক্ষা ক্যান্সেল হয়েছে, সেটা এনটিএ এর কন্ডাক্টেড ইউজিসি নেট হতে পারে। তো এই ধরনের পরীক্ষাগুলোকে নিয়ে অভিযোগ কিন্তু বিস্তর রয়েছে। তো আমরা আগে থেকেই বলছিলাম যে এনটিএ টাকে বাতিল করতে হবে এবং পরীক্ষাগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, রাজ্য ভিত্তিক কিংবা রিজন ভিত্তিক পরীক্ষা নিলেই ভালো হয়। সৌরভবাবু, এখানে এই যে রাজ্য ভিত্তিকের কথাটা, এটা পক্ষে বিপক্ষে অনেকগুলো রায় আমরা শুনছি। আপনার কাছ থেকে একটু ব্যক্তিগতভাবে জানতে চাইবো, এই যে রাজ্য ভিত্তিক আগেও পরীক্ষা হতো এবং তারপর রাজ্য ভিত্তিক পরীক্ষা হওয়ার কারণে নানান দুর্নীতির খবর আমরা পেতাম, তখনও প্রশ্ন ফাঁস হতো, এবং তারপর সেটাকে সেন্ট্রালাইজ করা হয়েছে এবং সেটা এনটিএর হাতে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এক দেশ পরীক্ষার এক স্ট্যান্ডার্ড, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে, মেডিকেল লাইনে, এটা কি আপনারা মানে চাইছেন না, বা নাকি এটা কি সম্ভব না, নাকি এটা করা যায় না? দেখুন, একটা জিনিস হচ্ছে যে সবটা যদি সেন্ট্রালাইজ করতে যান, তাহলে সমস্যাটা যেই জায়গাটায় গিয়ে দাঁড়ায় যে আমাদের সব রাজ্যের মধ্যে পড়াশোনার মান এক নয়, যা পড়ানো হচ্ছে তার স্ট্যান্ডার্ডটা এক নয়। আচ্ছা, সিবিএসই বোর্ডের আওতাধীন যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে অনেকটা ইউনিফর্মিটি আছে, কিন্তু সেই জায়গায় যদি স্টেট গভর্নমেন্ট পরিচালিত স্কুলগুলো, আমাদের রাজ্যে তো সিবিএসইর ধাঁচে যে পড়াশোনা স্টার্ট হয়েছে এটা বেশি দিন তো হয়নি, আর যখন রাজ্য সরকারের স্বনামধন্য স্কুলগুলিকে সিবিএসই বোর্ডের আওতাধীন আনা হলো, তার প্রতিফলন এবং পরিণাম কি হলো এটা আপনি গত কয়েকদিন আগে যখন সিবিএসই বোর্ডের ফল প্রকাশ হয়েছিল তখন দেখেছেন, আপনিও দেখেছেন, আপনার দর্শকরাও দেখেছেন। তো এই ধরনের ইউনিফর্মিটি আনতে গেলে যে রাজ্যের যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে স্টেট বোর্ডে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে। এই সমস্যাটা আমরা দেখতে পেরেছি অন্যান্য রাজ্যেও, যেমন তামিলনাড়ুতে নিট নিয়ে একটা ব্যাপক একটা ক্ষোভ রয়েছে। একইভাবে কেরালাতেও সেখানের গভর্নমেন্ট স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও একটা বিশাল ক্ষোভ রয়েছে এই নিট নিয়ে, সেন্ট্রালাইজড এক্সামিনেশন নিয়ে। তো যখন একটা ডিসেন্ট্রালাইজড এক্সামিনেশনের কথা আমরা বলে থাকি, রাজ্যভিত্তিক পরীক্ষা হলে যে দুর্নীতি একেবারেই চলে যাবে সেটা আমি বলতে পারি না জোর দিয়ে, কারণ দুর্নীতির অভিযোগ আগেও ছিল, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে একটা ফেয়ারার এক্সামিনেশন হওয়ার কথা, যেখানে আমি বলছি যে সবার জন্য মাপকাঠিটা এক হবে, তখন পড়াশোনার যে সুযোগটা সবাই কিন্তু একরকম পাচ্ছে না। আমি আমার রাজ্যেরই যদি উদাহরণ তুলে ধরি, তাহলে আগরতলা রাজ্যের রাজধানী, এখানে ছেলেমেয়েরা যে ধরনের সুবিধা পাচ্ছে, যে ধরনের বুনিয়াদী স্কুলের মধ্যে তারা পড়বার সুযোগ পাচ্ছে, আপনি সুদূর গন্ডাছড়ার মধ্যে কিন্তু একই লেভেলের এডুকেশন টা চাইলেও কিন্তু সেটা কতটা এক্সিকিউশন হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি আমাদের সবারই একটা ধারণা রয়েছে। এখানে আপনি যখন শিক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে, এখানে
এখন সবাই একই রকম একই মানের শিক্ষা পাচ্ছে না, সে জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সেন্ট্রালাইজড পরীক্ষাকে আমরা অস্বীকার করি, আমরা যদি রাজ্যভিত্তিক পরীক্ষা চাই, তাহলে কি দাঁড়াচ্ছে যে কোনো কোনো রাজ্য আপগ্রেডেড প্রশ্নপত্র পাবে, কোনো কোনো রাজ্য বিলো স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র পাবে, যেহেতু তাদের শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত না, সেই ব্যাপারটাই দাঁড়াচ্ছে কি? আপগ্রেডেড কিংবা ডাউন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন এর ব্যাপারটা না। আমি যদি আপনাকে আমাদের রাজ্যের উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের রাজ্যে যখন আমরা ইউনিভার্সিটি কন্ডাক্টেড পরীক্ষার কথা বলি মেডিকেলের কেসে, তাহলে কিন্তু আমরা সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার যখন যারা এমবিবিএস পড়ে থাকে তাদের ক্ষেত্রে কয়েকটা কোয়েশ্চেন কিন্তু একটা ধাঁচে পাওয়া যায়, যেটা হচ্ছে ম্যালেরিয়া নিয়ে, ডেঙ্গু নিয়ে, কারণ এগুলি আমাদের এখানে প্রাদুর্ভাবটা বেশি। একইভাবে আপনি যদি বিহারে চলে যান তাহলে সেখানে কালা আজান নিয়ে একটা কোয়েশ্চেন হবে কমনলি। কিন্তু যখন আপনি একটা স্ট্যান্ডার্ড একটা সেট করবেন, একটা দেশের মধ্যে একই ধরনের প্রশ্নমান হবে, তখন কিন্তু আপনি ম্যালেরিয়া নিয়ে সেই কোয়েশ্চেনটা কিন্তু করবেন না। তখন কিন্তু কোয়েশ্চেনটা হবে মানে পুরো দেশের ভিত্তিতে। তো আমার লোকালি মানুষকে ট্রিট করবার জন্য যেসব জিনিস জানবার দরকার, হয়তো সেইগুলো পিছনে ছুটে যেতে পারে। তো সেই জিনিসটার উপরও তো জোরটা দিতে হবে বেশি করে। তো আমরা এটাই চাইছি যে রাজ্য ভিত্তিক যেন সব কথা খেয়াল রেখে, রাজ্যে যারা পড়ছে তাদের কথাও খেয়াল রেখে, স্টেট গভর্নমেন্টের স্কুলগুলোর মধ্যে তাদের সবার কথা খেয়াল রেখে আগামী দিনে যেন রাজ্য ভিত্তিক কিংবা একটা রিজন ভিত্তিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গভর্নমেন্ট করে, আমরা তাই চাইব। রিনিটের ব্যাপারটা নিয়ে আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন। রিনিট নিয়ে আপনাদের অবস্থান? রিনিট নিয়ে আমাদের অবস্থান, যেহেতু এখন এই পুরো বিষয়টা কোর্টের আওতাধীন রয়েছে, আমরা আপাতত চাইবো যে এই নিয়ে কোনো রিনিট জাতীয় কোনো ব্যাপার নিয়ে আমরা ইদানিং সংগঠন হিসেবে কোনো মন্তব্য করতে চাইছি না। কারণ রিনিটের কথা যখন বলছি তখন একাংশ ছাত্রছাত্রী রিনিটের পক্ষে হয়ে বলছে, একাংশ ছাত্রছাত্রী তার বিপক্ষে বলছে। যার যার কেউ চাইছে কেউ চাইছে না। আমরা যখন বলি যে আমরা সর্বাংশের ছাত্রছাত্রীদেরকে রিপ্রেজেন্ট করব, তখন আমরা আমাদের দুপক্ষের কথাই শুনতে হবে। দুটার মধ্যেই মেরিট, দুটার মধ্যেই ডিমেরিট রয়েছে। যেহেতু পরীক্ষার ইন্টিগ্রিটিটা কম্প্রোমাইজড হয়েছে, সেই ক্ষেত্রে যেমন নিট আবার পুনরায় করাবার ডিমান্ডটা যেমন একটা জায়গায় এটার ভ্যালিডিটি আছে, একই জায়গাতে যখন রিনিটের ব্যাপারটা চলে আসে, তখন কিন্তু যেই সকল ছেলেমেয়েরা সৎপথে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু বিশ্বাসটা, তাদের ভরসাটা এই পরীক্ষার ইনফ্রাস্ট্রাকচারটার মধ্যে থেকে উঠে যাওয়ারও একটা প্রশ্ন কিন্তু একইভাবে চলে আসে। তাহলে আপনারা মাঝখানে থাকার কারণ কি? মানে ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনারা দুপক্ষে আছেন? দেখুন, আমাদের একটাই ডিমান্ড ছিল, আগে থেকেই ছিল, এখন আরো জোরালো ভাবে আমরা এটা আরো তুলে ধরবার চেষ্টা করছি যে আপনি রিনিটের কথা বলছেন, কিন্তু রিনিটটা করাবে কে? রিনিটটা তো সেই এনটিএ করাবে, কিন্তু এনটিএ নিজের পারফরমেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা এই ধরনের একটা সর্বভারতীয় পরীক্ষা কন্ডাক্ট করাবার ক্ষেত্রে অসমর্থ, এবং এই ধরনের অপদার্থ সংস্থাকে দিয়ে পুনরায় পরীক্ষা করিয়ে আবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার নাটক মঞ্চস্থ হতে দিতে আমরা চাই না। ওকে, তাহলে আপনারা সেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেটাই বলতে পারি যে আপনারা রিনিটের পক্ষে না, বা যদি পক্ষে থাকেনও তাহলে নিশ্চয়ই আপনাদের সেটার পেছনে আপনাদের কিছু যুক্তি অবশ্যই থাকছে। এখন কথা হচ্ছে যে একটু জানতে চাইবো ডক্টর সৌরভ আপনার কাছে যে রিনিট কারা চাইছে, কোন অংশের ছাত্রছাত্রীরা চাইছে এবং কেন চাইছে, আর যারা চাইছেন না ওনারাই বা কেন চাইছেন না? দেখুন, রিনিটের ব্যাপারটা যেটা সম্পূর্ণ আবার নতুন করে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা রয়েছে, এখন আমিও যদি পরীক্ষার্থী হতাম তাহলে আমার পরীক্ষাটা যদি ভালো না হতো, ইন দ্যাট কেস আমিও চাইতাম আবার পরীক্ষায় বসবার জন্য। কিংবা এটাও হতে পারে যে আমার যদি কাট অফটা ক্লিয়ার না হতো, তাহলে আমি চাইতাম যে হয়তো আমি রিনিটে বসতে পারলে ভালো হতো, তাহলে হয়তো আমার কাট অফটা যদি ক্লিয়ার হয়ে যেত। এই ক্ষেত্রে আমাদের এটাও দেখতে হবে যে মেডিকেল শিক্ষার যে ব্যাপারটা, এটা কিন্তু জনসাধারণের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে। তার মানে আমি যে কথাটা বলছি তার ইয়েটা হচ্ছে যে আপাতদৃষ্টে আমাদের রাজ্যের মধ্যেই দেখে নিন, ত্রিপুরা মেডিকেল কলেজেই হোক কিংবা নতুন করে অন্য যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজে খোলা কথাবার্তা চলছে, তার মধ্যেও যদি দেখুন 60 লাখ 70 লাখ টাকা খরচ করে শুধু এমবিবিএস ডিগ্রি পাশ করানোর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই রাজ্যের অধিকাংশ মানুষের আওতার থেকে কিন্তু বেরিয়ে গেছে। মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত মানুষের কাছ থেকেও সেই সুযোগটা কিন্তু একটা ভাবে তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার
যে চেষ্টাটা তারা সরকার পক্ষেই হোক না, এটার সঙ্গে রিনিটের কোন জায়গায় সম্পর্ক, মানে ধরুন মানে রিনিটের সম্পর্কটা কোথায় বলছি, দেখুন এখন কাট অফটা যদি মানে এবার বেড়ে গেছে, মানে সিম্পল কথা, যাদের কাট অফ নাম্বার পায়নি ওরা আবার চাইবে পরীক্ষা দিতে, যাদের কাট অফ ক্লিয়ার হয়নি তারা আবার চাইবে পরীক্ষা নেওয়ার জন্য। কোন রকমে যদি সেই 100 কিছু নম্বর যদি পার হয়ে যায় তাহলে তারা এই দেশের যে কোনো মেডিকেল কলেজের মধ্যে অ্যাডমিশন নেওয়ার সুযোগটুকু পেয়ে যাবে। এখন যাদের কাছে টাকা পয়সা রয়েছে তারা তো ত্রিপুরাতে যদি ভর্তি না হতে পারে অন দ্য বেসিস অফ মেরিট, তাহলে অন্যান্য রাজ্যে অপশন খোলা আছে প্রাইভেট মেডিকেল কলেজের, তাহলে তারা অন্যান্য রাজ্যে যেতে চাইবে। তো সেই জায়গায় তাদের কাছে মূল ব্যাপারটা হচ্ছে ডিগ্রিটা নিয়ে আসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তাদের কাছে তো একটা মানে সুযোগ থেকেই যাচ্ছে, কিন্তু রিনিট একটা অংশ চাইছেন না, যারা চাইছেন না তাদের মধ্যেও একটা অংশ যারা রয়েছে, কারণ বছর 2 বছর 3 বছর লাগিয়ে একটা ছেলে একটা মেয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন করছে, 1 বছরেই তো সবাই পেয়ে যাচ্ছে এমন নয়, 2 বছর 3 বছর ড্রপ দিচ্ছে, তার পরবর্তী সময়ে তারা আবার পড়বার মেডিকেল কলেজে পড়বার সুযোগটুকু পাচ্ছে। এই অবস্থায় যদি মানে আবার রিনিট করাতে হয়, যাদের পরীক্ষা ভালো হয়েছিল কিংবা নম্বর ভালো এসছে তারা অবশ্যই চাইবেন না যে পুনরায় আবার পরীক্ষায় বসবার ঝুঁকিটুকু নিতে। আচ্ছা, মানে তারা আর চাইবে না পরীক্ষা দিতে। এখন সেটাকে আপনি ঝুঁকি বলছেন। এখন বিশেষজ্ঞরা বলছেন যে যারা নিট পরীক্ষা দিচ্ছে, যারা ডাক্তার হবে আগামী দিনে, তারা যে পড়াটা পড়েছে, যে পড়াটা পড়ে পরীক্ষা দিয়েছে, সেটা কি পরীক্ষার পর তারা ভুলে যাচ্ছে? তাহলে চিকিৎসার জগতে উনি যখন ডাক্তার হবেন তখন ওনার কি সেই জিনিসগুলো প্রয়োগ করতে হবে না? তাহলে কেন আবার আরেকবার পরীক্ষাতে ভয় কিসের? না, একটা জিনিস হচ্ছে মেন্টাল প্রিপারেশনের একটা ব্যাপার থাকে। আমি একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে কিন্তু 1 মাসের প্রিপারেশনে কিন্তু হয় না, সেটা আমার প্রিপারেশনটুকু নিতে প্রায় বছর 2 বছর সময় তো মিনিমাম লেগে যায়। অলরেডি প্রিপারেশন তো আছে, অলরেডি তাদের প্রিপারেশন ছিল, কিন্তু সেই জায়গায় যদি আমি বলি যে যারা স্কুলে এখন পড়ছে, আগে আমাদের ডিসেম্বর মাসে ছুটি থাকতো, তো ডিসেম্বর মাসের পর জানুয়ারি মাসে কিন্তু আবার পড়তে বসতে কিন্তু অনেকটা সমস্যা হতো। ভুলে যাবেন না ঠিকই, কিন্তু সবটা কিন্তু আবার রিভাইজ করতে হবে। রিভাইজ করবার সময়টুকু কিংবা মানসিক তাদের যে স্ট্রেংথ সেটুকু আছে কি না, এটাও তো একটা প্রশ্নচিহ্নের মুখে এসে তাদেরকে দাঁড় করায় না। তো এই জায়গাটা একটা সমস্যা। ওকে, এখন সেই জায়গা নিয়ে কিন্তু এখন অবশ্যই মানে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, যেটা বলছিলাম দর্শক বন্ধুরা, যে যারা পরীক্ষার্থী কেউ চাইছে রিনিট হোক, কেউ চাইছে পরীক্ষা না হোক। এখন আইআইটি মাদ্রাস দ্বারা নিট ইউজি 2024-এর ফলাফলের ডেটা বিশ্লেষণ করে মাস ম্যাল প্র্যাকটিস হওয়ার কোনো ইঙ্গিত নেই বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্র সরকার। আপনাদের কি রায় বিষয়টাতে? দেখুন, প্রথম গভর্নমেন্ট ডিনায়াল মোডে ছিল, বলছিল যে কোনো ধরনের কোনো ইন্টিগ্রিটি নিয়ে কোনো কোয়েশ্চেনই থাকতে পারে, মানে ইন্টিগ্রিটি ডিসইন্টিগ্রিটি নিয়ে কোনো কোয়েশ্চেনই থাকতে পারে না। ইন্টিগ্রিটি প্রিজার্ভড আছে, পরীক্ষা ভালো মতো হয়েছে। পরবর্তী সময়ে যখন প্রশ্ন চিহ্নের মুখে প্রতিটা পদে পদে তাদের দাঁড় হতে হয়েছে, তখন বাঁকা পথে স্বীকার করতে হয়েছে যে কিছু ক্ষেত্রে পরীক্ষায় কিছু গাফিলতি হয়েছে, কিছু ক্ষেত্রে মানুষ অসৎ উপায় ব্যবহার করবার সুযোগটুকু পেয়েছেন। আমরা শুনেছিলাম বিহার থেকে, সেটা ইকোনমিক অফেন্সেস উইং থেকে যদি গল্পটা শুরু হয়, এখন গুজরাটে গিয়ে হরিয়ানাতে গিয়ে সেই গল্পটা এখন দেখছি আমরা মঞ্চস্থ হতে। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি আপনি বলেন যে এই আইআইটি মাদ্রাজের যে স্টাডিটা এসছে, এটার মধ্যে একটা জিনিস, যেটা ডেটাটা তারা ক্যালকুলেট করেছেন কিংবা অ্যানালাইজ করেছেন, সেটা করেছেন তারা 1.4 লাখ যারা টপ ইয়েতে ছিল, কোটাতে ছিল পরীক্ষার্থীদের মধ্যে, তাদের এটা মানে রেজাল্টটা তারা অ্যানালাইজ করেছেন। কিন্তু ওনারা যদি দেখে থাকেন যে পরীক্ষার্থী তো 23 লক্ষ ছিলেন, সমস্তটা কিন্তু অ্যানালাইজ করা হয়নি। তারা টপ টায়ার সিটিগুলোর ডেটাটা অ্যানালাইজ করেছে। কিছু ক্ষেত্রে তারা যে বেল প্যাটার্নটা পেয়েছে, তার মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে যে যাদের মার্কসটা উপরের দিকে ছিল তাদের মার্কসটা কিন্তু আরো ঊর্ধ্বমুখী হয়েছে, নিচের দিকে কিন্তু নামেনি। এটাও একটা জিনিস স্বীকার করতে হবে। সম্পূর্ণটা মানে এই 23 লাখ স্টুডেন্টসকে যদি সেই টপার 1.4 লাখ ডেটা অ্যানালাইজ করে তাদের সম্পূর্ণটাকে যদি মানে নিয়ে আসার একটা চেষ্টা হয়, তাহলে আমি মনে করবো এটা ঠিক নয়। কারণ এটা কি মানে ইনকমপ্লিট থাকছে নাকি মানে ভুল হচ্ছে? কোনটা? অবশ্যই ইনকমপ্লিট থাকছে। আর এই ধরনের একটা পরীক্ষা নিয়ে যখন ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন এসছে, তখন তার জবাব যদি সরকারকে দিতে হয়, তাহলে আমি মনে করি সম্পূর্ণটা সত্যটা মানুষের সামনে
রেখে দেওয়ার দরকার, যে যাই ফ্যাক্টস আছে সেটা মানুষের সামনে তুলে ধরবার দরকার। এই আধা আধুরা যেই ব্যাপারগুলো মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা হচ্ছে এবং সেটাকে ফ্যাক্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই জায়গাটাই হচ্ছে গিয়ে আসল সমস্যাটা, যে সরকার দায়ভার নিতে যাচ্ছে না। সরকার যদি তাদের উপর যদি মানে কোনো প্রশ্নচিহ্ন উঠছে, তাহলে এটা বাঁকা পথে তারা ডাইভার্ট করবার চেষ্টা করছে। না, এই পদ্ধতিটা যেটা করা হয়েছে, যেটা আমরা আইআইটি মাদ্রাজ যেটা করছে, আপনি বললেন সেখানে 1,1.4 লাখ 1,40,000 যারা ছাত্রছাত্রী তাদের ওপর করা হয়েছে। এখন সম্পূর্ণ যারা 23 লক্ষ ছাত্রছাত্রী বা 23 লাখ প্লাস সবার নিয়ে যদি করতে হয় তাহলে সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা নিশ্চয়ই যেহেতু কোর্ট বলেছেন দুদিনের মধ্যে সেটা করতে, এবং তার জন্য এখন যদি সময় দেন কোর্ট, তাহলে নিশ্চয়ই সেটা করাও সম্ভব হবে বোধহয়। না দেখুন, সেই 1.3 কিংবা 1.4 লাখ যে স্টুডেন্টদের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে কিন্তু সেই সকল স্টুডেন্টরা আসছে না যাদের এগেইনস্টে এলিগেশন আছে যে তারা ম্যালপ্র্যাকটিসেস এর সাথে জড়িত ছিলেন। আমার এখনো মনে আছে, ইফ আই এম নট রং, যে ছেলেটাকে প্রথম ধরা হয়েছিল বিহারের মধ্যে, সেই ছেলেটার মার্কস ছিল 185। সে কিন্তু আবার টপ টায়ারের ছাত্র ছিল না। তো এমনই অসৎ উপায় হয়েছে কি না, এটা জাস্ট ডেটা অ্যানালাইসিস দিয়ে বোঝাটা সম্ভব নয়। সম্পূর্ণ তদন্ত, এটা একমাত্র উপায় নয়, অবশ্যই একমাত্র উপায় নয়। একমাত্র উপায়, আমরা এটার উপর রিলায়েবিলিটি থাকতো, যদি এটা পুরোটা ডেটা অ্যানালাইজ করা হতো ভালো করে, তাহলে হয়তো এটার কিছু ক্রেডিবিলিটি থাকতো, কিন্তু এই ডেটার আমি কোনো ক্রেডিবিলিটি খুঁজে পাই না। ওকে, 720 স্কোর করেছিল 67 জন, এবং প্রথমেই যেটা অনেকেরই হয়তো ভ্রু কুচকে গেছিল বা সন্দেহর দানা বাঁধছিল যেখানে, যে একসঙ্গে 67 জন কি করে টপার হয়। এখন এদের মধ্যে 6 জন যারা গ্রেস মার্কস পাওয়ার জন্য যাদেরকে আবার পরীক্ষা দিতে বলা হয়েছিল, সেই 1563 জনের মধ্যে 6 জন এমন ছিলেন যারা 720 পেয়েছিলেন, তারা আবার পরীক্ষা দিয়েছেন হরিয়ানার ঝাজ্জার কেন্দ্র থেকে, যেখানে সময় নষ্ট হয়েছিল। কিন্তু সেই 6 জন পরীক্ষার্থী পুনরায় পরীক্ষায় 720 স্কোর করতে পারেনি। তাহলে এখন টপারের সংখ্যা হচ্ছে 61 জন। তাহলে কি এতজন সঠিকভাবেই 720 স্কোর করেছে এবং সবাই সৎপথে পরীক্ষা দিয়েছে বলে আপনারা মনে করেন? দেখুন, এভরিওয়ান ইজ ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি। তো যাদের এগেইনস্ট অভিযোগ রয়েছে, তাদের যদি তথ্য প্রমাণ দিয়ে এটা প্রমাণ করা যায় যে তারা অসৎ উপায় অবলম্বন করেছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা শাস্তি অবশ্যই চাইব। কিন্তু যাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, তাদেরকে তো বলতেই হবে যে মানে তারা ওয়েল ডান, যে তারা 720 পেয়েছে। এনটি বলছে সিলেবাস চেঞ্জ করাতে সহজ হয়। হ্যাঁ, তারা বলছে যে সিলেবাস চেঞ্জ করবার যে ব্যাপারটা, যে 25% রিডাকশন হয়েছে সিলেবাসের মধ্যে, সেই কারণে নাকি ইয়েটা কমে গেছে, যেই সরি বেড়ে গেছে, যে টপারের সংখ্যা বেড়ে গেছে, সবাই ভালো ফলাফল করেছে। কিন্তু এটাতে মানে সম্পূর্ণ ব্যাপারটাতে বিশ্বাস করবার মতো ব্যাপারটা আসে না, কারণ সিলেবাস রিডাকশনের যে ব্যাপারটা, এটা কোভিড এর পর থেকেই স্টার্ট হয়েছিল। কোভিড এর পরবর্তীতে যে পরীক্ষা ছিল, তার মধ্যেও প্রায় 10-15-20% সিলেবাস রিডাকশন একটা প্রক্রিয়া চলছিল, যেটাকে চূড়ান্ত পর্যায়ে এই গত বছর নিয়ে আসা হয়েছে। অনেক ক্ষেত্রেই অনেকটা যে বিষয়বস্তুগুলো তারা পড়তো সেগুলো কমিয়ে আনা হয়েছে। কিন্তু এখনো যদি আমি দেখি, তাহলে 25% কিংবা 20% রিডাকশন ইন সিলেবাস মানে এটা নয় যে ফিজিক্সের অঙ্কগুলি তো আর কেউ এসে করে দিয়ে যাবে না। তো সেগুলি কিন্তু আমার নিজেকেই করতে হবে। কিছু বেসিক জিনিস বাতিল করা হয়েছে, কিন্তু সেগুলো তো ঘুরপথে আমাকে পড়তেই হচ্ছে, কারণ যে সকল বিষয় নিয়ে আমি পরবর্তীতে পড়তাম, আমার ফিজিক্সের মধ্যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়তে হয়েছে 11 ক্লাসে, কারণ ফিজিক্সের মধ্যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন 11 ক্লাসেই ছিল, অঙ্ক করতে হতো। কিন্তু একইভাবে যদি আমি অঙ্কের ক্ষেত্রে যদি বলি, ইন্টিগ্রেশন কিন্তু আমার শিখতে হয়েছে ক্লাস 12-এ অঙ্কের মধ্যে। তো ঘুরপথে কিন্তু অনেক কিছুই আমাদের জানতে হচ্ছে ইন কেস, কারণ আমার এছাড়া অন্য টপিকগুলো কভার হচ্ছে না। তো শুধুমাত্র এইটা একটা অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। এখন বলা হচ্ছে অনলাইনে পরীক্ষা হতে পারে আগামী বছর থেকে। এই বছরের কি সিদ্ধান্ত হয় সেটা অবশ্যই মাননীয় উচ্চ আদালত 18 জুলাই যেই রায় দেবেন তারপর হয়তো বোঝা যাবে। এখন কথা হচ্ছে যে আগামীবার থেকে যদি অনলাইনে পরীক্ষা হয়, পরীক্ষার্থীদের কি সুবিধা হবে বলে মনে করেন? পরীক্ষা যদি আগামী বছর থেকে গভর্নমেন্ট মনে করে যে তারা অনলাইন মাধ্যমে নেবে, তাহলে আমি মনে করব এ নিয়ে আরো বেশি একটা, আমাদের দেশের মধ্যে আমরা সচরাচরই বলে থাকি যে দেয়ার ইজ আ ডিসপ্যারিটি ইন বিটুইন দ্য রিচ এন্ড দ্য পুয়ার, দেয়ার ইজ আ হিউজ গ্যাপ। তো যারা টেকনোলজির সাথে যাদের সম্পর্ক রয়েছে,
তাদের ক্ষেত্রে যতটা সুবিধে হবে, কিন্তু যারা এইসব সুবিধা থেকে বঞ্চিত তাদের ক্ষেত্রে ততটাই অসুবিধা বেড়ে যাবে, কারণ অনলাইন মাধ্যমের সাথে কিন্তু সবাই অ্যাকাস্টমড নয়। আর অনলাইন পরীক্ষায় যে মানে কোনো ধরনের ফ্রড হতে পারে না, এটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ নিট পিজি ফ্রডের উপর তাহলে তো পরীক্ষার উপর বিশ্বাসই চলে যাবে, কারণ সেটা রাজ্যভিত্তিক হোক, সেন্ট্রালাইজড হোক, অনলাইন হোক, অফলাইন হোক। কারণ নিট পিজি যদি পরীক্ষাটা বলা হয় তাহলে কিন্তু সেই পরীক্ষাটাও ক্যান্সেল করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষাটাও কিন্তু অনলাইন বেসিসে নেওয়ার কথা ছিল। আর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যেটা আমি একটা আর্টিকেল পড়ছিলাম, জেএনইউর ভিসি বর্তমান সরকারের অ্যাপয়েন্টি বলা হয়ে থাকে, উনি আবার আরএসএস এর অনেকটা কাছের লোক। উনারই লেখা একটা আর্টিকেল পড়ছিলাম, ওয়াই নিট ইজ নট সো নিট, খুব সম্ভবত দ্য সানডে গার্জিয়ান নামক একটা সাইটে সেই আর্টিকেলটা উনি লিখেছেন। তো উনার একটা লেখা যেটা আমার খুব পছন্দ হয়েছিল, উনি লিখেছেন যে এটার কোনো শর্টকাট উপায় হতে পারে না। আমাদের যদি পরীক্ষার সিস্টেমটাকে আমূলচূল পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে শুধুমাত্র তাদেরকে এই এমসিকিউর বেড়াজাল থেকে বের করে এনে আরো অ্যাপটিটিউড নিয়েও তাদের কোয়েশ্চেন করতে হবে, কিছু হয়তো ডেসক্রিপটিভ কোয়েশ্চেনও তাদের কাছে দিতে হবে। আচ্ছা, মানে তাহলে গুণগত মানও মানে বজায় থাকবে না বলছেন এই এমসিকিউ এর মাধ্যমে, বা এইভাবে যদি অনলাইনে যে পরীক্ষা এমসিকিউ প্রণালীতে পরীক্ষার মধ্যে কিছু ভুল ত্রুটি যে নেই তা নয়, কারণ অনেক ক্ষেত্রেই দেখি যে দুটা তিনটা অপশন যদি মানে কাছাকাছি হয় অ্যাকচুয়াল আনসারের, তাহলে অ্যাকচুয়াল আনসারটা খুঁজে বের করতে সুবিধা হয়ে যায়। আমার পুরোটা যে ব্যাপারটা রয়েছে, যে বিষয়টা রয়েছে, সেটা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা কিন্তু থাকতেই হবে, এটার কিন্তু কোনো কম্পালশন নেই। কিন্তু এই জায়গায় যদি রিজনাল এক্সামিনেশন হয়, সেটা যদি শুধুমাত্র এমসিকিউতে না আটকে থেকে একটা অংশ এমসিকিউই হোক, একটা অংশ আবার ডেসক্রিপটিভ প্যাটার্নেই হোক, তো সেটা যদি করা যায়, কিংবা অ্যাপটিটিউড বেসড কোয়েশ্চেন, কারণ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেই তো তাদেরকে শিখাবে, তো অ্যাপটিটিউড বেসড যদি কোয়েশ্চেন একটা করা যেতে পারে কিছু ক্ষেত্রে, তাহলে আমি মনে করি যে সেটাতেও লাভ হবে। কিন্তু এই যে শর্টকাট খোঁজবার যে চেষ্টা হচ্ছে, শর্টকাট এটার কোনো কিছু হতে পারে না। একটা ভালো ডিসকাশন হওয়ার দরকার, যারা এটার জন্য কনসার্নড আছেন, যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সবার সাথে কথা বলবার দরকার রয়েছে, তাদের সবার ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন রয়েছে। তারপর একটা নিষ্কর্ষে এসে আগামী বছর যেন পরীক্ষাটা আরো ট্রান্সপারেন্ট হতে পারে, তা নিয়ে সরকারের দায়বদ্ধ কিংবা সচেষ্ট হওয়ার প্রয়োজন আমি মনে করছি। ওকে, এখন জুলাই মাসের তৃতীয় সপ্তাহের পর বলা হচ্ছে যে কাউন্সিলিং শুরু করা হবে। এখন এই বিভ্রান্তির মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়ায় মানে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা, কি মনে করেন? দেখুন, এটা সেন্টার এফিডেভিটের মধ্যে দিয়েছে যে তারা নাকি জুলাইয়ের থার্ড উইক থেকে কাউন্সিলিং স্টার্ট করবে। যতক্ষণ অব্দি কোর্টের রায় না আসছে নিয়ে, তো আমি মনে করি না, খুব সম্ভবত ইফ আই এম নট রং 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখ কোর্টের রায় আসবে। পরবর্তী শুনানি, হ্যাঁ, পরবর্তী শুনানি হওয়ার কথা। তো ওই দিন যদি রায় আসে তাহলে ভালো কথা, না আসে তাহলে পরবর্তীতে। কিন্তু মানে এটাকে যদি টাইমলাইন হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে আবার এটা সমস্যা যে জুলাইয়ের থার্ড উইক থেকে স্টার্ট হবে। আমাদের রাজ্যে যেহেতু ডিসকাশনটা হচ্ছে, আমাদের রাজ্যের একটা কথাও বলতে চাইবো, এখানে উল্লেখ অবশ্যই করতে চাইবো। আমাদের রাজ্যে প্রাইভেট মেডিকেল কলেজ নতুন একটা, এই যে আইজিএম হসপিটালকে অ্যানেক্স করে একটা চালু হওয়ার কথা বলা হচ্ছে। 150 যে আসন বিশিষ্ট একটা নতুন মেডিকেল কলেজ খুলবার কথা, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু অবজেকশন রয়েছে, কারণ সেই কলেজের যারা স্পন্সর রয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যাপক অভিযোগ রয়েছে যে তারা পশ্চিমবাংলায় অনেক অসাধু ব্যবসায়ী কিংবা নেতাদের সাথে যোগাযোগ রাখবার তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তো আমরা কিছুদিন আগেও এই ব্যাপারে দাবি জানিয়েছি যে সম্পূর্ণ ইনভেস্টিগেশন না হওয়া, যতক্ষণ অবধি না সারা হচ্ছে, ততক্ষণ অবধি যেন আমাদের রাজ্যেও এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক যে কলেজ চালু করবার কথা হচ্ছে, সেই কলেজেও যেন কোনো ধরনের কোনো অ্যাডমিশন না করা হয়। ওকে, অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ রাখার জন্য আপনারা দাবি করেছেন? তা শুধু শান্তিনিকেতনেরটা। আর বর্তমানে যতক্ষণ অবধি কোর্টের রায় না আসছে, এই পুরোটা ব্যাপার ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ অবধি তো কাউন্সিলিং এর ব্যাপারটাই আসছে না এখানে। ওকে, এখন নিট থেকে একটু বেরিয়ে আমরা ইউজিসি নেট পেপারের দিকে যদি রাখি, তাহলে সেখানেও কেন্দ্রীয় সংস্থার তদন্তে দেখা গেছে যে 18 জুনের যে পরীক্ষা ফাঁস, মানে প্রশ্নপত্রের যে স্ক্রিনশটটা, সেটা একজন স্কুল ছাত্রের দ্বারা ডক্টর ছিল। তাহলে তো ইউজিসি নেটের পেপার ফাঁস হয়নি বলা যায়, কি মনে করেন? দেখুন, ইউজিসি নেট নিয়ে আমি এখন এই ব্যাপারে বলতে চাইবো না, কারণ যে সম্পূর্ণ ব্যাপারটা এই এনটিএর কন্ডাক্টেড যেসব পরীক্ষাগুলোর ব্যাপার রয়েছে,
সেগুলো এখন অনেক ক্ষেত্রেই কোর্টের আওতাধীন রয়েছে, অনেক এটা নিয়ে তদন্ত চলছে এবং তা নিয়ে অনেক ক্ষেত্রে কোর্টে কেসও চলছে। তো এটা যেহেতু কোর্টের আওতাধীন, তো কোর্টকে ডিসাইড করতে দিন কতটা সত্য আছে কতটা মিথ্যে আছে। কিন্তু একটা জিনিস বলবো যে প্রশ্নপত্র যদি কোথাও ফাঁস হয়, আমরা টেকনোলজির যুগে বসবাস করছি, আমাদের সবার হাতেই ফোনটা অবশ্যই রয়েছে। তো ফোনটা যেহেতু রয়েছে, সেটা টেলিগ্রামেই হোক, ইনস্টাগ্রামেই হোক, কিংবা ফেসবুক মেসেঞ্জারেই হোক, প্রশ্নপত্র যদি এক জায়গায় ফাঁস হয়ে থাকে, লোকালাইজড কিন্তু আর কিছু জিনিস থাকছে না। আমরা কিন্তু গ্লোবালাইজড একটা বিশ্বে বসবাস করছি। তো এক জায়গায় যদি কোনো জায়গায় যদি লিক হয়ে থাকে, কোনো জায়গায় যদি পরীক্ষার ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ হয়ে থাকে, তাহলে কিন্তু এটা পুরো দেশকে এফেক্ট করছে। না, সেটাই আবার যদি ঘুরে নিতে যাই, তাহলে সেটাই বলা হচ্ছিল যে নির্দিষ্ট কয়েকটা জায়গা ছাড়া ম্যাল প্র্যাকটিস হয়নি। তাহলে সোশ্যাল মিডিয়ার কথাটা যদি এখনো স্পষ্ট হয়নি যে সোশ্যাল মিডিয়াতে নিটের পেপারগুলো ছড়িয়েছিল কিনা এবং সেটা পরীক্ষার আগে ছড়িয়েছিল কিনা, সেটা নিয়ে কিন্তু নিটের এখনো বিষয়টা আসেনি এখনো। এই ক্ষেত্রে আমি আপনাকে ইদানিং আমাদের রাজ্যে আরেকটা পরীক্ষা গ্রহণ নিয়ে এই ধরনের অভিযোগ উঠেছিল, পরবর্তীতে একাধজন দুজন গ্রেফতারও হয়েছিল। এডিসিতে যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের যে পরীক্ষাটা ছিল, সেই ব্যাপারটা নিয়েও কিন্তু একটা তদন্ত চলছে, কিংবা কতটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা নিয়ে আমি মন্তব্য করছি না। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র কিংবা আনসার শিটটা কিন্তু ফাঁস হয়ে যাওয়ার ব্যাপারটা আমরা দেখেছি। ফোনের মাধ্যমে আমাদের সমাজে এমন অনেক লোকই আছেন যারা একে অপরকে সাহায্য করবেন বলে কিংবা একটু ধোঁয়াশা পরিস্থিতি ক্রিয়েট করবেন বলে এইসব কাজে যোগ দিয়ে থাকেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে তো রিচটা অনেকটা বেড়ে গেছে না? ফোন যখন ছিল না সবার কাছে, তখন একটা ব্যাপার অন্য ছিল, যে যদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতো তাহলে এটা লোকালাইজ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আজকের দিনে এই প্রশ্নপত্রটার ছবি উঠবে না আর এটা সার্কুলেট হবে না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কিংবা টেলিগ্রামে, এটা কিন্তু বিশ্বাস করবার মতো ব্যাপার না। কিন্তু টেকনোলজিকে ব্যবহার করে যদি যতটা খুব দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, ঠিক ততটাই কিন্তু যারা তদন্ত করছে তদন্তের কাছে কিন্তু এইভাবে ধরা পড়াটা কিন্তু সহজ হয়ে যায়। দেখুন, অর্গানাইজড ক্রাইম যারা করে থাকে, বিহারের নালন্দা জেলা কিংবা আমরা ওয়েব সিরিজ দেখেছিলাম জামতারার মতো, তো এই ধরনের অর্গানাইজড ক্রিমিনালরা কিন্তু অনেক ক্ষেত্রে এইসব ব্যাপারে অনেকটা এক্সপার্টাইজ রাখেন, যে কিভাবে ফুটপ্রিন্ট না ছেড়ে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হওয়ার ব্যাপারটা যেটা রয়েছে। তো সব ক্ষেত্রে যে এভিডেন্স তারা রেখেই তারা কাজটা করবেন, সেটা কিন্তু মানে আমার বিশ্বাসযোগ্য মনে হয়। ওকে, আমরা বুঝলে কিন্তু তদন্ত যদি ভালোভাবে চলে, এখন তো মাত্র তদন্ত শুরু হয়েছে, পরবর্তীতে তদন্তটা একটা কনক্লুশনে পৌঁছলে পরে আমরা জানতে পারবো যে কতটা এটা নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা ছড়িয়েছে, কিসের মাধ্যমে ছড়িয়েছে, এটার ব্যাপারে সবটাই আমরা জানতে, ঠিক সবগুলোই জানা যাবে হয়তো। এবং মাননীয় কোর্টের রায় আসার পর সবগুলো তদন্তে কি কি বেরিয়ে এসছে, কাদের শাস্তি হলো, কারা অভিযুক্ত হলো এবং দোষী সাব্যস্ত কারা হলো, সবকিছুই বেরিয়ে আসবে। তবে যখন নিট নিয়ে গোটা দেশ তোলপাড় এবং নিটের পাশাপাশি নিট পিজি পরীক্ষাও পিছিয়ে গেছে এবং নেট ইউজিসিও বাতিল করে দেওয়া হয়েছে, পরীক্ষা হওয়ার ঠিক পরের দিনই বাতিল হয়ে গেছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় নিয়ে কিন্তু চিকিৎসা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন ধরেই আমরা কিন্তু সেই যে নতুন যে দেশে যে ফৌজদারি আইনগুলো, ক্রিমিনাল লসগুলো চালু হয়েছে, সেগুলো পুরনো যে ব্রিটিশ আমলের আইন সেগুলোকে বিলুপ্ত করে যে নতুন 3টে ফৌজদারি আইন চালু হয়েছে, সেই আইনে নতুন আইন উল্লেখ করা হয়েছে যে কোনো চিকিৎসকের তাড়াহুড়ো বা অবহেলার কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেই চিকিৎসকের 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। তা নিয়ে আইএমএ প্রতিবাদ করছে, চিকিৎসকরা, দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা রাস্তায় নেমে এসছে, বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ করছে। এখন একটু জানার বিষয়, যেহেতু ডক্টর সৌরভ দেব আমাদের সঙ্গে রয়েছেন, উনি একজন চিকিৎসক এবং এসএফআই নেতৃত্ব। এখন নতুন ফৌজদারি আইন নিয়ে চিকিৎসকদের আপত্তির মূল কারণটা কি সৌরভ? দেখুন, ফৌজদারি আইনটা নিয়ে যেটা মূল উদ্বেগের কারণ চিকিৎসক মহলের মধ্যে, সেটা হচ্ছে সেকশন 106 অফ ভারতীয় ন্যায় সংহিতা, যেটা নতুন করে চলে এসছে। এটার যথেষ্ট মিল পাই আমরা যদি 304A যেটা আইপিসির মধ্যে ছিল সেটার সাথে যদি তুলনা করি। মূল একটা জায়গায় গিয়ে যেটা ফারাকটা রয়েছে এবং সেই বিস্তর ফারাকটা সেই একটা জায়গায় দণ্ডের যে প্রাবধানটা, সেটা নিয়ে সমস্যা একটা তৈরি হচ্ছে।
আমি প্রথমেই এটা বলতে চাইবো যে আমি চিকিৎসক হিসেবেই বলছি, এবং চিকিৎসকদের মধ্যেও এটা যেটা কথা চলছে যে এটা মাধ্যমে আমরা কোনোভাবেই আমাদের দায় এড়িয়ে যেতে পারি না এবং আমরা এড়াতে চাইছিও না। কিন্তু ফৌজদারির যে আইনটা নতুন করে প্রণয়ন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, তার মধ্যে কিন্তু 2 বছরের যে ইয়েটা ছিল, জেল টার্মটা যেটা ছিল, সেটা কিন্তু কম্পালসারি করা হয়েছে। ইমপ্রিজনমেন্টটা কম্পালসারি একটা করা হয়েছে। আগে কিন্তু কম্পালসারি ছিল না। আগে আইদার একটা ইয়ে ছিল, মনিটারি একটা মনিটারি একটা পেনাল্টির ব্যাপার ছিল, কিংবা কারাদণ্ডের ব্যাপারটা ছিল, কিন্তু সেটা ম্যান্ডেটরি ছিল না। এখনের দিনে যখন ডক্টর পেশেন্টের রিলেশনশিপটা কিংবা ট্রাস্টটা ডক্টরের পেশেন্টের মধ্যে যখন তলানিতে এসে ঠেকেছে, আমরা যখন দেখছি যে রোজ দিনই প্রায় খবরের পত্রিকায় পড়তে হয়, খারাপই লাগে, ডাক্তারদের আক্রান্ত হতে হচ্ছে। এই অবস্থায় ডাক্তারদের আইনি বেড়াজালের মধ্যে ফাঁসিয়ে দেওয়ারও একটা প্রবৃত্তি কিংবা প্রবণতা মানুষের মধ্যে দেখা যাচ্ছে একটা অংশের মধ্যে। আমি সবাইকে তার জন্য দায়ী করছি না, কিন্তু এতে কি হচ্ছে, মেন্টাল টর্চারের, ঠিক আছে, এটা সবটাই বিচার বিভাগীয় ইয়ের কাছে থাকবে। তো সেই ক্ষেত্রে ডক্টরদের যে মানসিক হ্যারাসমেন্টটা হবে, সেই হ্যারাসমেন্টটা কিন্তু এটা কিন্তু মিটিয়ে দেওয়া যাবে না। না, এখানে ডক্টর দেব আমার একটা প্রশ্ন আছে, যে যেখানে বলা হচ্ছে, যদিও আইনের ঠিক সঠিক ভাষাটা আমার জানা নেই যে কি লেখা আছে সেই আইনে, যতটুকু আমরা শুনতে পাচ্ছি যে চিকিৎসকের গাফিলতির জন্য বা তাড়াহুড়োর জন্য। এখন কোন চিকিৎসক, আপনি বলছিলেন যে দায় এড়াতে পারে না, এবং দুটো আরেকটা জায়গায় আরেকটা প্রশ্ন আমার মনে জাগে যে কেন এই দিনটা কেন এলো যে চিকিৎসক এবং যারা পেশেন্ট বা পেশেন্ট পার্টি, তাদের যে সম্পর্কটা সেটা তলানিতে গিয়ে ঠেকেছে, সেটা কেন হলো? কারণ আমরা তো ভগবানের পরে যখন কোনো বিপদে পড়ি তখন আমরা ডাক্তারদেরই দেখি, চিকিৎসকদেরই দেখি। আমরা কিছুদিন কয়েক বছর আগের মাত্র সেই করোনার সময় আমরা চিকিৎসকের উপর ফুল ছিটিয়েছি। কিন্তু এটাও তো ঠিক, আপনি যেমন বলছিলেন যে সবাই না, একাংশের জনগণ এখন চিকিৎসকদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এটাও ঠিক যে একাংশের চিকিৎসকের গাফিলতির কারণেই তো কিছু কিছু মৃত্যু ঘটে। তাহলে ল তো তাদের জন্য। ঠিক আছে, আমি সেটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু ল যে ব্যাপারটা রয়েছে, আইনি ব্যাপার তো আর একই দিনে শেষ হয় না, সেটা সময় গড়াতে থাকে। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড কোর্ট হিয়ারিংস এন্ড অল। তো এটা একটা মেন্টাল হ্যারাসমেন্টই বলতে পারেন ডাক্তারদের উপর। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার রেপুটেশনটা এই ফিল্ডে অনেকটা ইম্পর্টেন্ট। আপনার সাদা অ্যাপ্রনে যদি দাগটা ছিটিয়ে যায়, তাহলে কিন্তু সেটা মোছার কিন্তু মানে উপায় খুবই কম থাকে। ইন কেস আপনি যদি মানে সেই দোষে সাব্যস্ত নাও হলেন, তা সত্ত্বে কিন্তু যে দাগটা রয়েছে, সেই দাগটা কিন্তু মুছতে অনেকটা সময় লেগে যাবে। তো যে হ্যারাসমেন্টটা হচ্ছে কিংবা যে প্রবলেমের মধ্যে দিয়ে মানুষ ডাক্তারদের যেতে হচ্ছে, সেটা কিন্তু ফিরিয়ে নেওয়া যাবে না। সেটা তো যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে, আমি এই ক্ষেত্রে একটা উল্লেখ করতে চাইবো। আইপিসি ধারা 306A যখন লাগু ছিল, তখন দুটো কেস, সুরেশ গুপ্ত বনাম গভর্নমেন্ট অফ এনসিটি 2004 এবং জ্যাকব ম্যাথিউ বনাম গভর্নমেন্ট অফ পাঞ্জাব 2005-এর দুটো কেস, সুপ্রিম কোর্টের রুলিং ছিল যে ডক্টরদের ক্ষেত্রে অন্তত কিছুটা হলেও একটু এক্সেপশন দেওয়ার চেষ্টা যেন করা হয়। কারণ সব ক্ষেত্রে তো আপনি, ঠিক আছে, একজন পেশেন্টকে আমরা বাঁচাবার যথেষ্ট চেষ্টা করব, সব ক্ষেত্রে তো সেই চেষ্টা আমাদের সফল নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যারা পেশেন্ট পার্টি আছে তাদের সাথেও সমবেদনা রাখছি, কিন্তু সেই ক্ষেত্রে অনেকটা আবেগের বেগে ভেসে গিয়ে কিছু ক্ষেত্রে ডাক্তারদের উপর কিছু ঘটনা ঘটে থাকে, কিংবা সেগুলো দুর্ভাগ্যজনক। হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই দুর্ভাগ্যজনক। আইন যে কেউ হাতে নিলেই সেটা অবশ্যই আইনের চোখে এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু যেখানে অবহেলার কথা বলা হচ্ছে বা গাফিলতির কথা বলা হচ্ছে, গাফিলতি কিংবা তাড়াহুড়োর কারণে যদি কোনো চিকিৎসক, আপনি যেটা বলছেন যে কোনো চিকিৎসক যদি কাজ করতে গিয়ে উনি কাজ করছেন, তারপর পেশেন্টের মৃত্যু হয়, এখন উনি ওনার কাজ করেছেন কিন্তু পেশেন্টকে বাঁচাতে পারেননি, সেটা ওনার দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু গাফিলতি আর এই জিনিসটা এক নয়, সেটা তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে যে চিকিৎসকের কোনো ধরনের গাফিলতি ছিল কিনা। গাফিলতির ক্ষেত্রে তো আমি প্রথমেই বললাম যে দায় আমরা এড়িয়ে যেতে পারি না। যারাই দোষ করেছেন, যদি তারা দোষী সাব্যস্ত হন, তাদের ক্ষেত্রে মানে সেই সাজার ব্যাপারটাকে আমরা
একদমই মানে এটাকে বলছি না যে এটার ক্ষেত্রে পুরোপুরি ছাড় দিতে হবে, তাদের সাজা ঠিক আছে হলে হোক, কিন্তু সেই ক্ষেত্রে আমি একটা জিনিস উল্লেখ করতে চাইবো, যে 2 বছরের পেনাল্টিটা যেটা ম্যান্ডেটরি করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের সমস্যা, কারণ আগের যে পিনাল কোডটা ছিল, পিনাল কোডের অনুযায়ী কিন্তু ম্যান্ডেটরি জিনিসটা কিন্তু কম্পালশন কিন্তু ছিল না। তো সেই কম্পালশনটা এখন আজকের দিনে যেই ব্যাপার কিংবা আমরা যেইটাই টিভিতে দেখে থাকি, আগে ছিল ইউ আর ইনোসেন্ট টিল প্রুভেন গিলটি, কিন্তু এখন কিন্তু অনেকটা পরিবর্তন আসছে, পুলিশিং এর ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা কোথায়, যে এখন পুলিশ ধরে নিচ্ছে যে ইউ আর গিলটি এন্ড ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ ইনোসেন্ট। তো সেই জায়গায় গিয়ে এটা কোথা থেকে আসছে, আইনের এই পরিবর্তনটা কোথায় হয়েছে? মানে সেটা তো আমরা বোঝার চেষ্টা করেছিলাম যারা বিশিষ্ট আইনজীবীরা এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, যে এটা কিভাবে কোথা থেকে এই ন্যারেটিভটা তৈরি হলো যে ইউ আর গিলটি আনটিল ইউ প্রুভ ইয়োরসেলফ দ্যাট ইউ আর রাইট। কিন্তু দেখুন, মানে আমি এই ক্ষেত্রে অন্তত রাজনীতির ব্যাপারে কিছু বলতে চাইবো না, কিন্তু উদাহরণটুকু যদি টানতে হয় তাহলে মানুষ যেটা জানেন তার মধ্যে থেকে যদি উদাহরণ টানি, তাহলে আপনারা এখন যিনি বর্তমান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন কিংবা দিল্লির মুখ্যমন্ত্রী যিনি কারাদণ্ডে রয়েছেন, ওনার কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উনি ছাড়া পেয়ে গেছেন, কিন্তু ওনার কিন্তু 4-5 মাস কিন্তু জেলে থাকতে হয়েছে। তো হি হ্যাড টু প্রুভ হিমসেলফ ইনোসেন্ট। ওনার এগেইনস্টে যখন সবগুলো কেস কোয়াশ করা হয়েছে তখনই কিন্তু উনি ছাড়া পেয়েছেন, তার আগে কিন্তু ওনাকে পুলিশ হেফাজতেই কাটাতে হয়েছে। তো উনি তো একটা ভিআইপি পার্সোনালিটি। যখন আমরা কমন ম্যানের কথা বলবো তখন কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আরো এনফোর্স করার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই ক্ষেত্রে একটা সমস্যার ব্যাপার রয়েছে। আরেকটা জিনিস যেটা উল্লেখ করতে চাইবো, আগে যে পেনাল্টির ব্যাপারটা ছিল, এই পেনাল্টির ব্যাপারটার মধ্যে কিন্তু ডক্টরস হিসাবেই এটা পুরোটা দেখা হতো, ডক্টরদের কিন্তু আলাদা করে দেখবার হতো না। কিন্তু এখন যেটা নতুন করে যেই বিএনএস এর মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, ডক্টর বলতে তারা এটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার আন্ডার এনএমসি। আচ্ছা, আন্ডার এনএমসি। তো এনএমসির মধ্যে কিন্তু যারা ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করছেন, যারা ডেন্টাল সার্জন রয়েছেন কিংবা যারা ইন্ডিয়ান মেডিকেল সিস্টেম প্র্যাকটিস করছেন, আয়ুর্বেদা প্র্যাকটিস করছেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, তারা কিন্তু আন্ডার এনএমসি কিন্তু তারা রেজিস্টার্ড নন অনেক ক্ষেত্রেই। তো তাদের ক্ষেত্রে কিন্তু আবার দণ্ডের প্রাবধানটা যেটা রয়েছে সেটা 5 বছরের। সেই ক্ষেত্রে কিন্তু তাদের আরো বেশি হ্যারাসমেন্টের মুখোমুখি হতে হচ্ছে। যে জায়গায় 2004 এবং 2005 সুরেশ গুপ্ত এবং জ্যাকব ম্যাথিউর কেসটা আমি বললাম, যে যেখানে কোর্ট বলছে যে তার যেই ধারাটা আগে লাগু ছিল, যে 304A ধারাটা, তার ক্ষেত্রেও কিছু অন্তত ডাক্তারদের ক্ষেত্রে কিছু কনসেশন দিতে হবে। এই জায়গায় যদি মানে এই ধরনের একটা ফৌজদারি আইন এনে সরকার যদি মনে করে যে সমস্ত সমস্যাটা কিংবা নেগলিজেন্সের যে ব্যাপারটা এটা সুরাহা করা যাবে, তাহলে আমি মনে করি যে দে আর ট্রিডিং অন দ্য রং ওয়ে, অন দ্য রং পাথ। আইএমএ এই মুহূর্তে কর্মসূচি সারা মাসব্যাপী কর্মসূচি করবে বলে যতটুকু আমাদের কাছে খবর, বা কর্মসূচি চলছে, সেখানে কি ধরনের কর্মসূচির কথা বলা হচ্ছে এবং সেটাতে চিকিৎসকরা কিভাবে অংশগ্রহণ করছেন? দেখুন, আমরা এর মধ্যেই দেখেছি সারা দেশের মধ্যে যতগুলি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চ রয়েছে তারা সব জায়গাতেই কিছু না কিছু একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। কোথাও স্ট্যান্ড ইন প্রোটেস্ট হয়েছে, কোথাও ডেমনস্ট্রেশন হয়েছে এর বিরুদ্ধে, যে পুরনো যে আইনটা ছিল তার মধ্যে সংশোধন করে যদি আরো ভালো বানানো যেত তাহলে আমরা এর বিরুদ্ধে কিছুই বলতাম না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যখন মানে আমাদের নিজেদের প্র্যাকটিসের ক্ষেত্রে সমস্যা চলে আসছে, কারণ একটা মেডিকো লিগাল কনসিকুয়েন্স আমাদের সব অ্যাকশনেরই থাকে, কিন্তু এখন যেই এই 2 বছরের ইমপ্রিজনমেন্টটা যেটা ম্যান্ডেটরি করবার যে ব্যাপারটা রয়েছে, এটাতে চিকিৎসক ফ্রেটার্নিটি মেন্টালি হ্যারাসড হচ্ছে এবং পরবর্তীতে তাদের মেন্টাল হ্যারাসমেন্টের সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেছে। প্র্যাকটিস করতে গেলেও কিছুটা স্বাচ্ছন্দ্যতা বোধটা যদি না থাকে তাহলে প্র্যাকটিস করতেও সমস্যা হয়। তো আমাদের প্রটেস্টটা সেই জায়গাতেই, এবং এই স্বাচ্ছন্দ্যতা ফিরে পাওয়ার জন্য আমাদের এই প্রটেস্ট। দাবি কি আপনারা দাবি করছেন আইন প্রত্যাহার করে নেওয়ার জন্য? না, আমরা আইন প্রত্যাহার করবার জন্য বলছি না, এটলিস্ট যে গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ এই থাকবে, আমি যেহেতু এখানে এসএফআই কে রিপ্রেজেন্ট করছি, আমাদের অনুরোধ থাকবে যে পুরনো যে আইনটা ছিল সেটার যতটা মানে আইন ভালো জায়গাগুলো তাহলে অ্যামেন্ডমেন্ট করতে হবে আবার। হ্যাঁ, আবার অ্যামেন্ডমেন্ট করুন। আর যেই 2004-এর এবং 2005-এর যে রুলিং গুলো ছিল সুপ্রিম কোর্টের, সেটা যতটা পরিমাণ সম্ভব সেটা অ্যানেক্ট করবার চেষ্টা করুন।
নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেই সাথে আমাদের যে বন্ধুরা রয়েছেন, যে ডাক্তার বন্ধুরা রয়েছেন যারা ইন্ডিয়ান মেডিকেল সিস্টেম প্র্যাকটিস করছেন কিংবা হোমিওপ্যাথি ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করছেন, তাদেরকেও যেন কনসেশনের সেই আওতাধীন নিয়ে আসা যায়, তার জন্যই আমরা দাবি করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ ডক্টর দেব আপনাকে আজ সময় দেওয়ার জন্য। আমরা অনেক কিছু জানলাম আপনার কাছে আলোচনা করে, এসএফআই এর অবস্থান আমরা জানলাম। দর্শক বন্ধুরা, একদিকে নিট ইউজি পরীক্ষা পরিচালনায় কেলেঙ্কারি নিয়ে সরকারকে চাপে রাখছে বিরোধীরা, অন্যদিকে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করছে একাংশ শিক্ষার্থী। এখন তবে গোটা দেশ এখন তাকিয়ে আছে 18 জুলাইয়ের দিকে, মাননীয় উচ্চ আদালত কি রায় দেন সেই দিকে তাকিয়ে আছে গোটা দেশ, বিশেষ করে নিট পরীক্ষার্থীরা। আমরাও সেদিকে নজর রাখছি। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।